আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি ব্যবস্থাপনা সম্মান ৪র্থ বর্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। ব্যাংক ব্যবস্থাপনার আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করব, ৩য় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি। এর আগের ২টি অধ্যায় আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি, যা উক্ত ইউটিউব চ্যানেলে এবং অনলাইন ক্লাসরুম পেজে সমস্ত ক্লাসগুলো দেয়া আছে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা ব্যাংক ব্যবস্থাপনা বিষয়টির ৩য় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো জানার এবং বোঝার চেষ্টা করব তা হচ্ছে উপমহাদেশে ব্যাংক ব্যবসায়ের ইতিহাস, বিশ্বে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এই দুটো টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানার এবং বোঝার চেষ্টা করব। প্রথমে আসো উপমহাদেশে ব্যাংক ব্যবসায়ের ইতিহাস, অর্থাৎ উপমহাদেশে কিভাবে ব্যাংকটা চালু হয়েছে। বৈদিক যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 অব্দ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা প্রচলন ঘটেছিল বলেই জানা যায়। হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও মনুতে ঋণ ও সুদের ব্যবসা এখনো চালু ছিল বলে উল্লেখ রয়েছে। তাছাড়া সকল ধর্মগ্রন্থে আমানত ও ঋণ সম্পর্কে নানাবিধ বিধিবিধানেরও উল্লেখ করা হয়। অর্থাৎ এই উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা প্রচলন অনেক আগে থেকে এবং আধুনিক ব্যাংক ব্যবস্থাপনার উন্নতিতে ভারতীয় উপমহাদেশের অবদান রয়েছে। তাই এই প্রসঙ্গে অধ্যাপক মদন কৃষ্ণ বল বলেন, আধুনিক ব্যাংকের উৎপত্তিতে ভারতীয় উপমহাদেশের অবদান অনেকখানি, কেননা যুগ যুগ ধরে এই অঞ্চলে মহাজন, ব্যবসায়ী, মারোয়ারি, শেঠ, চেটি, স্মারক প্রবৃত্তি শ্রেণী বংশ পরস্পরের অর্থের লেনদেন, আমানত গ্রহণ, ঋণ দান ও আমানত সৃষ্টির মতো ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করেছে। এই উপমহাদেশের ব্যাংকিং সেক্টরটাকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন ও মধ্যযুগ, মোঘল আমল, ব্রিটিশ যুগ, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল। প্রথমে যাওয়া যাক প্রাচীন মধ্যযুগ। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 অব্দ পর্যন্ত সময়টাকে প্রাচীন ও মধ্যযুগ বলা হয়। এই বৈদিক যুগে এখানে ঋণ ব্যবসায় সূত্রপাত হয়। এছাড়া এই সময় উপমহাদেশের মানুষ অর্থের ব্যবহার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে অনেক আগে থেকে। যেহেতু এখানে অর্থের প্রচলন ছিল, সেহেতু একথাও বলা যায় যে এখানে কম বেশি ব্যাংকিং কার্যাবলী হতো। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন ধরনের হাতখত ও হুন্ডির মাধ্যমে অধিকাংশ লেনদেন হতো। তখনকার মুদ্রা ব্যবসায়ীগণ সাধারণ সমাজের লোক থেকে শুরু করে রাজা, বাদশা, দেশি বিদেশি ব্যবসায়ীদের ঋণ দিত। আর এই ঋণের পরিমার্জিত রূপই হলো ব্যাংক ব্যবসায়। এরপরে আসে মোঘল আমল। মোঘল আমলে বাংলাদেশে ঋণ দানের সুযোগ সুবিধা সহ দেশীয় ব্যাংকিং ব্যবস্থা চালু ছিল। এই সময় প্রবর্তিত ব্যাংকিং ব্যবস্থা স্থানীয় কয়েকটি পরিবার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এদের মধ্যে জগৎ শেঠ পরিবারই হচ্ছে প্রধান। ঢাকা, হুগলি ও মুর্শিদাবাদ প্রভৃতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে এইসব ব্যবসায়ী পরিবারের শাখা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। মোগল শাসকরা তাদের পৃষ্ঠপোষকতা করতেন। তাছাড়া মোগলদের টাকশালে জনসাধারণ অল্প খরচে তাদের সোনা, রূপা প্রভৃতি অবাধে মুদ্রায় রূপান্তরিত করতে পারত। বাংলা সুবেদার ও মোগল সম্রাটের সাথে এইসব পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল। এরা হুন্ডি ও বিনিময় পত্রের দ্বারা টাকা পয়সা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতো। সপ্তদশ শতকের শেষের দিকে এই উপমহাদেশে ব্রিটিশ বেনিয়াদের আগমন ঘটে এবং তাদের প্রচেষ্টায় 1700 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে সর্বপ্রথম ইউরোপের আদলে প্রাতিষ্ঠানিক ব্যাংক দি হিন্দুস্তান ব্যাংক কলকাতায় স্থাপিত হয়। ব্রিটিশ যুগ। 1757 সাল থেকে ব্রিটিশ যুগ শুরু হয়। মোগল সুবেদার আমলে দেশীয় ব্যাংকাররা সরকারি মুদ্রা ও প্রশাসনের উপর যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, পলাশির যুদ্ধের পরও তারা তা পেরেছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর দেশীয় ব্যাংকারদের ক্ষমতা ও প্রভাব অনেকাংশেই লোপ পেতে থাকে। পরবর্তী কিছুকাল তাদের ব্যবসায়িক কার্যকলাপ চলতে থাকলেও রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে জগৎ শেঠ ও অন্যান্য মারাঠাদের অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভেঙে পড়ে। এক্ষেত্রে আমরা দেখি 1785 সালে বেঙ্গল ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1806 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ কলকাতা। 1806 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ভারতে বিভিন্ন মূল্যমানের ও ওজনের রৌপ্য মুদ্রা চালু করেন। 1840 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ বোম্বে। 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ এবং 1920 সালে ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ ব্যাংকগুলোকে একত্রিত করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নামে একটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ আমরা দেখি যে ব্রিটিশ আমলে মোট 21টি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে। অর্থাৎ এই উপমহাদেশ, অর্থাৎ আমরা যেটাকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশে ব্রিটিশ যুগে আমরা এই ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন এবং প্রচলনটা খুব বেশি সক্রিয়তা আমরা লক্ষ্য করি।
এরপরে আসো পাকিস্তান আমল। ইতিহাসের নির্মম সত্য হিসেবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের জন্ম হয়। ফলে উপমহাদেশের ব্যাংকগুলো বিভক্ত হয়ে পড়ে। 1947 সালে পাকিস্তান গঠিত হলে উপমহাদেশের 14টি তালিকাভুক্ত ব্যাংকের 639টি শাখা পাকিস্তানের অংশে পড়ে। পরে অবশ্য অমুসলমানরা পাকিস্তান ত্যাগ করার ফলে এই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় 213টি। অর্থাৎ আমরা যেটা দেখি ব্রিটিশ যুগে এই উপমহাদেশ যে 21টি ব্যাংক হয়েছে তার মধ্যে 14টি ব্যাংক পাকিস্তানে গিয়ে পড়ে এবং বাকি 7টা ব্যাংক ভারতে গিয়ে পড়ে। কিন্তু যারা অমুসলমান ছিল তারা পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে যাওয়ার কারণে ব্যাংকিং সেক্টরটা ভারতের দিকে একটু ভারী হয়ে যায়। এই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থা দ্রুত প্রসার লাভ করে। এক্ষেত্রে আমরা দেখি 47 সালে অর্থাৎ দেশ বিভাজনের সময় 1941 সালে প্রতিষ্ঠিত হাবিব ব্যাংক লিমিটেড এবং 47 সালে প্রতিষ্ঠিত কলকাতায় মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় করাচিতে স্থানান্তর করা হয়। 1948 সালে 1 জুলাই জন্ম হয় স্টেট ব্যাংক অফ পাকিস্তান। 1949 সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। 1959 সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং 1965 সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড নামে দুটো ব্যাংকের জন্ম হয়। এভাবে ক্রমান্বয়ে পাকিস্তানে দ্রুত বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠিত হতে থাকে এবং 1971 সাল পর্যন্ত পাকিস্তানের শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, গৃহ নির্মাণ ব্যাংক ছাড়াও প্রায় 36টি তালিকাভুক্ত ব্যাংক গড়ে ওঠে, যার মধ্যে 2টির হেড অফিস ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশি, আর বাকি 34টি ব্যাংকের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তান অর্থাৎ যেটা বর্তমান পাকিস্তানে। বাংলাদেশ আমল নানা রকম বৈষম্য দূর করে এবং দ্বিজাতি তত্ত্বকে ভুল প্রমাণিত করে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পরপর স্টেট ব্যাংক অফ পাকিস্তানের প্রাদেশিক শাখাকে বাংলাদেশ ব্যাংক হিসেবে ঘোষণা দেওয়া হয়, যা বর্তমানে এই দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তার দায়িত্ব পালন করে আসছে। দেশ বিভাজনের সময় পাকিস্তান আমলে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠিত ব্যাংক ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড ও তার 151টি শাখা পশ্চিম পাকিস্তানের প্রধান অফিস সম্বলিত 10টি তালিকাভুক্ত ব্যাংকের 939টি শাখা নিয়ে বাংলাদেশে তার ব্যাংকিং কার্যক্রম যাত্রা শুরু করে। 1972 সালে রাষ্ট্রপতির 26 নং অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশের ভাগে পড়া অনেকগুলো ব্যাংকে 6টি রাষ্ট্রীয় ব্যাংক করা হয়, অর্থাৎ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। এদের মধ্যে সকল ব্যাংকগুলোকে ভাগ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে অবশ্য ব্যাংক ব্যবসার ক্ষেত্রে জাতীয়করণ নীতি পরিবর্তন করে রূপালী, পূবালী, উত্তরা ব্যাংক বেসরকারি খাতে ব্যাংক ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়। বর্তমানে তারা সফলতার সাথে আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। অর্থাৎ আমরা দেখি আমাদের এই বাংলাদেশে যে ব্যাংকিং কার্যক্রমটা সেই উপমহাদেশ আমল থেকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকেই আস্তে আস্তে করে তার বীজ বপন করে এখন তার একটি মহিরুহ আকারে আমাদের দেশে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করে আসছে। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে কিভাবে উপমহাদেশে আমাদের ব্যাংক ব্যবসাটা প্রচলন হয়েছিল তার একটি সংক্ষিপ্ত আলোচনা। এরপরে হচ্ছে বিশ্বে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ এই পর্যন্ত বিশ্বে কি কি ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত আছে। আমরা এখানে দেখছি প্রায় 5টি ব্যাংকিং ব্যবস্থা প্রচলনের কথা বলা হয়েছে। যে 5টির মধ্যে আছে তার মধ্যে সবার মধ্যে কিন্তু নীতিগত কিছু মূল রয়েছে, অর্থাৎ প্রতিটি দেশের ব্যাংক ব্যবস্থার মৌলিক দিকগুলো প্রায় একই, তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যাবলীর মধ্যে ভিন্নতা রয়েছে বিধায় এদের মধ্যে কিছু অমিল পরিলক্ষিত হয়। তাছাড়া ধনতান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য থাকে, এদের ব্যাংকিং ব্যবস্থার মধ্যেও বেশ কিছু পার্থক্য ফুটে উঠেছে। তাহলে আমরা দেখি কি ব্যাংকিং ব্যবস্থা 5টি: অ্যাংলো আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা, জার্মান সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা, জাপানিজ মেইন ব্যাংকিং ব্যবস্থা এবং ইন্ডিয়ান লিড ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। এই 5টি ব্যাংকিং ব্যবস্থা সারা বিশ্বে জুড়ে রয়েছে, যে যার যার দেশে যেটি সুবিধা মতো এক একটি ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে আসছে। সবার প্রথমে আসো অ্যাংলো আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা। This system is prevalent in most of the countries in the world along with Bangladesh. There are differences between commercial banking and investment banking. Commercial banks cannot operate investment banking activities. Separate investment banks are established in these countries for the operation of investment banking activities. অর্থাৎ আমরা দেখি বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশে এই ব্যবস্থা প্রচলিত রয়েছে। এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়, অর্থাৎ এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংক আলাদা ব্যাংক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সমূহ আমানত গ্রহণ ও ঋণদান সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করে থাকে। পক্ষান্তরে বিনিয়োগ কার্যাবলী সম্পাদনের জন্য আলাদা বিনিয়োগ বা মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যবস্থার অধীনে ব্যাংক সমূহের মক্কেলদের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজের লেনদেন না করার বিধান প্রচলিত রয়েছে, যদিও বাংলাদেশে এটি প্রযোজ্য নয়।
অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক হলো ঋণ প্রদানের মাধ্যমে, আমানত গ্রহণের মাধ্যমে, কিন্তু মালিকানার ভিত্তিতে নয়। এটি হচ্ছে অ্যাংলো আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা। German সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। This system is prevalent only in Germany. There is no difference between commercial banking and investment banking in this system. Commercial bank can operate any type of business activities. Commercial bank can buy up to 40% share of corporate firms and participate in the ownership of the firm. অর্থাৎ জার্মানিতে এই ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত আছে। এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য তারা বিচার করে না। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যে কোনো ধরনের ব্যবসায়িক কার্যাবলীতে নিয়োজিত হতে পারে। এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংক যে কোনো কর্পোরেট কোম্পানি 40% পর্যন্ত শেয়ার ক্রয় করে মালিকানায় অংশ নিতে পারে। এই ব্যবস্থায় ব্যাংক দুই ভাবে কোম্পানিকে মনিটর করতে পারে। একটি হলো পাওনাদার বা ঋণদাতা হিসেবে, অন্যটি হলো মালিক হিসেবে। আর এই জন্যই এই ব্যাংকে সার্বজনীন ব্যাংক ব্যবস্থা বলা হয়ে থাকে। এরপর এটা হচ্ছে জাপানিজ মেইন ব্যাংকিং ব্যবস্থা। This system is closely related to the relationship banking. In this system, there are differences between investment banking and commercial banking, but commercial have no restriction to participate in the ownership of corporate firms. This is the hybrid form of the above two system. That is, bank cannot participate in the investment banking activities. The bank can buy 5% share of any companies and participate in the ownership. অর্থাৎ এই ব্যবস্থা সার্বজনীন ব্যবস্থাপনার অনুরূপ না হলে, যেখানে জার্মানকে সার্বজনীন ব্যবস্থা বলা হয়েছে, এই জাপানিজটা একই রকম না হলেও তার পাশাপাশি অবস্থান করছে। আসলে এই পদ্ধতিতে উপরোক্ত দুটি পদ্ধতির মাঝামাঝি অবস্থানে রয়েছে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কোনো কর্পোরেট কোম্পানি 50% পর্যন্ত শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানায় অংশ নিতে পারে, যেখানে জার্মানিতে 40%-এর কথা বলা হয়েছে। এই পদ্ধতিতে ব্যাংক কোম্পানির মালিক ও পাওনাদার হিসেবে মনিটর করতে পারে, আর্থিক ও বিনিয়োগ নীতির প্রভাব বিস্তার করতে পারে। এই ব্যবস্থায় কোম্পানি অন্য ব্যাংক থেকে ঋণ নিলে কিংবা অন্যান্য ব্যাংকের কাছে শেয়ার বিক্রয় করলেও একটি কোম্পানির একটি মাত্র নিয়ন্ত্রক ব্যাংক থাকবে এবং এই ব্যাংকের মাধ্যমে কোম্পানির সমস্ত লেনদেন সম্পাদিত হবে। Indian lead banking. This system was developed in India by the end of 1960. Every lead bank performs extra responsibilities with the existing commercial banking system. This system divides the country's geographical area in different segments, and only one leader bank is selected for each area. That areas each and every commercial bank and other operating financial institution loan activities are transacted according to the lead bank. অর্থাৎ এই ব্যাংক ব্যবস্থায় প্রতিটি বাণিজ্যিক ব্যাংক প্রচলিত ব্যাংক ব্যবস্থার সাথে অতিরিক্ত কিছু দায়িত্ব তাকে পালন করতে হয়। সঞ্চয়ের হারে বাড়ানো, আর্থিক সম্পদ সুষ্ঠুভাবে বিতরণ, বিনিয়োগ ও উৎপাদন দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় দেশের ভৌগোলিক এলাকাকে কয়েকটি ভাগে ভাগ করে এক একটি ভাগের দায়িত্ব এক একটি ব্যাংকের উপর ন্যস্ত করা হয় এবং সেই ব্যাংককেই লিডার ব্যাংক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এই ব্যাংকে এই এলাকা অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করতে থাকে। অর্থাৎ এক একটি এলাকাকে ভাগ করে দিয়ে একটি নির্দিষ্ট ব্যাংকের লিডার বানিয়ে তাকে ওই এলাকার সমস্ত প্রকার আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে দেওয়াটাই হচ্ছে ইন্ডিয়ান লিড ব্যাংকিং এর মূল বক্তব্য। সর্বশেষটা দেখো, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। ইসলামী নিয়ম নীতি অর্থাৎ যেটা শরিয়া অনুযায়ী পরিচালিত ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামী ব্যাংকিং বলে। প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থায় সুদভিত্তিক ব্যাংকিং এর বদলতে বিশেষ জনগোষ্ঠীর মধ্যে সম্পদের যে ব্যাপক সমাবেশ ঘটে, তদস্থলে ব্যাপক জনগোষ্ঠীকে শরিকানার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রমের আওতায় এনে লাভ লোকসানের ভিত্তিতে জমা গ্রহণ এবং ঋণদান বা বিনিয়োগ কর্মসূচি গৃহীত হলে তাকে ইসলামী ব্যাংকিং বলা হয়। অধুনা মুসলিম দেশ ছাড়াও ইউরোপে বিভিন্ন দেশে এ ধরনের ব্যাংক ব্যবস্থা প্রসার ঘটেছে। ইসলামী সম্মেলন সংস্থা, যেটাকে আমরা ওআইসি, ইসলামী ব্যাংকের সংজ্ঞা সম্পর্কে বলেছেন, ইসলামী ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার বিধি, নিয়ম ও পদ্ধতি ইসলামী শরিয়ার বিঘোষিত মূলনীতি অনুযায়ী সুস্পষ্টভাবে বর্ণিত হয় এবং এর সকল ব্যাংকিং কার্যক্রমে সুদের আদান প্রদান নিষিদ্ধ হয়। ইসলামী ব্যাংক ব্যবস্থায় অর্থকে পণ্য হিসেবে বিবেচনা করা হয় না এবং লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে এরূপ ব্যাংকের আমানত গ্রহণ ও বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। ব্যাংকিং এর ক্ষেত্রে ইসলামী নীতিমালা মানা হচ্ছে কিনা তা ব্যাংকের শরিয়া কাউন্সিল মনিটরিং করে থাকে। এই হচ্ছে বিশ্বে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা, অ্যাংলো আমেরিকান, জাপানিজ, ইন্ডিয়ান এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা বললাম কিভাবে উপমহাদেশে ব্যাংক ব্যবস্থা প্রচলন হয়েছে এবং বিশ্বে কি কি ব্যাংকিং সিস্টেম প্রচলিত আছে সে সম্পর্কে। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা পোস্টের কমেন্টে জানাবা। তোমাদের সকলের সুস্থ কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্তি ইউটিউব চ্যানেলে পাবা, প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও উমর গনি এমএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ উমর গনি এমএস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। আল্লাহ হাফিজ।